সো বাংলাদেশের ওশন ডেটা স্পেশালিস্ট খুবই কম, রাইট? সো এখানে একটা হিউজ গ্যাপ, এবং এর জন্য একটা বিরাট সুযোগ, রাইট? ওয়্যার দেয়ার ইজ এ গ্যাপ, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। আজকের যুগে ডেটা ড্রিভেন ওশন পলিসি আমাদের ব্লু ইকোনমির জন্য খুবই জরুরি। নাও পলিসি মেকারস তখনই সিদ্ধান্ত নিতে পারবে যখন ইউ ক্যান গিভ অ্যাকুরেট ডেটা টু টেক অ্যাকশনস। দে হ্যাভ টু মেক ইনফর্মড ডিসিশন। ইনফর্মড ওশন ডিসিশন মানে হচ্ছে কোথায় মাছের প্রজাতি ঝুঁকিতে আছে, কোন এলাকায় ইরোশন এর ঝুঁকি পড়ছে, কোথাও কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সো আপনাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ক্যান materialize these things and marginalize and bring that understanding of artificial intelligence and machine learning as well as data science. So আপনারা যারা বিএমই থেকে ওশনোগ্রাফি এবং হাইড্রোগ্রাফি শিখছেন, এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি, and I would say it's a responsibility for tomorrow's national ocean governance. What is I'm proposing is the Bay of Bengal Observatory. এটা হতে পারে একটা ইউনিফাইড ডিজিটাল ওশন সিস্টেম, যেখানে স্যাটেলাইট ইমেজারি, আমি বলছি না যে we need to spend money, we need to buy our own satellite. There are opportunities in the world where some of the satellite companies, they provide free imagery, free information that you can collect and you can also process, right? So satellite imagery, CTD profile যেগুলো রয়েছে, কারেন্ট ম্যাপস, ওয়েদার মডেলস এবং ফিশারি ডেটা সব এক জায়গায় ইন্টিগ্রেট করা এবং রিয়েল টাইম ওশন মনিটরিং এর একটা অ্যানালজি বের করা, কোথায় তাপমাত্রা বাড়ছে, কোথায় ইরোশন হচ্ছে, কোথায় প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে, এগুলো সব লাইভ দেখা যাবে। এবং এই প্ল্যাটফর্মে থাকবে ভিজুয়াল ড্যাশবোর্ড, যেটা আমি বললাম যে ভিজুয়ালাইজেশনের জন্য ইন্টারেক্টিভ টুলস থাকতে পারে, ওকে, হিস্টোরিক্যাল ডেটা ট্রেন্ড অ্যানালিসিস এর পসিবিলিটি থাকতে পারে, এবং এআই বেসড ব্লু ইকোনমি প্ল্যানিং এর একটা রিসার্চ হতে পারে। ক্লাইমেট অ্যাডাপশন যে স্ট্র্যাটেজি বলে, এটার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। সো হোয়াট আই এম প্রপোজিং হিয়ার ইজ বেসিক্যালি a vision, which is BMU's vision for ocean innovation, which will have unified digital ocean system, which will have visual dashboard, real-time historical trend analysis, and then it will be a foundation for national planning. This is an invitation যে স্টুডেন্টরা এগুলো নিয়ে গবেষণা করতে চায়, এ নিয়ে আরো বিস্তারিত জানতে চায়, will continue further. Finally, the what this planning, যেটা আমি বলছি যে একটা ল্যাবের যে প্ল্যানিং, এটা কি কি ধরনের ইনফরমেশন ইনক্লুড করতে পারে। সো এখানে আমরা প্রিভিয়াস স্লাইডে আমি একটু ব্রিফলি বলেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট ইমেজারি, ওকে, গ্লোবাল ওশন সারফেস প্যাটার্ন ক্যাপচার ফ্রম স্পেস, ওয়াটার কোয়ালিটি যেটা রয়েছে, ওয়াটার যেমন স্যালিনিটি, পিএইচ, টার্বিডিটি, এগুলোর ডেটা কালেকশন, ইরোশন ম্যাপস, এরপর টাইড রেকর্ড, সি ফ্লোর ম্যাপ, fishery data, AI models. Now, I'm not saying that this require huge investment, but I'm inviting you guys, and I will help you how you collect this data. Once you collect the data, you can basically come up with journey where you can do a data discovery, which means that studentরা, আমি এটা নাম দিচ্ছি হচ্ছে ক্যাপস্টোন চ্যালেঞ্জ ফর বিএমইউ স্টুডেন্টস। হাউ আই এম ইনভাইটিং হিয়ার দ্যাট আমরা একটা ছোট্ট প্রজেক্ট করতে পারি, যেখানে আমরা ডেটা এক্সপ্লোর করব। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো ওশন ডেটা জার্নি, যেটা আমরা পরের সেশনে আমরা কথা বলবো, বাট আই ওয়ান্ট ইউ গাইজ টু ইনভেস্টিগেট যে একটা ডেটা সেট বেছে নেবেন, কোথা থেকে ডেটা সেট বেছে নেবেন, কিভাবে কালেক্ট করবেন, আই উইল প্রোভাইড দ্যাট অ্যাসিস্ট্যান্স। এই ডেটা সেট গুলো দিয়ে আপনারা টাইডস, কোস্টাল ইরোশন বা ফিশারি ডেটা কালেক্ট করে আপনারা এগুলো একটা সিম্পল বা মিনিংফুল একটা অ্যানালিসিস বিল্ড করবেন। বিল্ড করার পর আপনাদের এই যে মিনিংফুল ডেটা আপনারা কালেক্ট করেছেন, এইটার একটা পরিষ্কার ব্যাখ্যা তৈরি করবেন, যেগুলোর একটা ভিজুয়ালাইজেশন তৈরি হবে, যেমন একটা গ্রাফ, একটা মানচিত্র, ট্রেন্ড লাইন, এগুলো হতে পারে। আর সবশেষে 5 মিনিটের একটা স্মল প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারেন। উইথ দ্যাট আই ক্যান অলসো হেল্প ইউ গাইজ। সো দিস কুড বি a simple exercise for you guys to put into practice of what you have heard in this session. Assalamu alaikum, sir. Good evening. So you have mentioned that in the sensor data, there are some noise. So my question is how researchers really cleans up the noises before AI application? গবেষকরা সিম্পল কিছু ধাপ বা স্টেপ ব্যবহার করেন, যেগুলো দিয়ে তারা পরিষ্কার করেন। প্রথমত
তারা র রিডিং দেখে মানগুলোর সম্ভাব্যতা কিংবা অসম্ভবতা মানে প্রবাবিলিটি গুলো এগুলো ফিল্টারিং করেন, এবং এই ফিল্টারিং জন্য যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে আউটলাইনার রিমুভাল। এবং এখানে কতগুলো বৈজ্ঞানিক সূত্র ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে তারা মাল্টিপল রিডিং গুলো কম্পেয়ার করে এবং সেখান থেকে মিসম্যাচ যেগুলো রয়েছে সেগুলো ড্রপ করে ফেলে, এবং এটাকে বলে স্মুথিং and averaging. So those are the parts of the data science that has been also captured in my book, A Beginner's Guide to Data Science. এই যে garbage in, garbage out, multiple reading compare করা, স্মুথিং এন্ড অ্যাভারেজিং করা শেষ ধাপে, এবং তারা নোন ফিজিক্যাল রুল গুলো এগুলো প্রয়োগ করে। এবং এই ক্ষেত্রে যেমন টেম্পারেচার, স্যালিনিটি কখন হঠাৎ উল্টো মনে হতে পারে কিংবা ডেটা নয়েজি মনে হতে পারে, তারা সেই ধরনের ভুলগুলো সেখান থেকে তুলে ফেলে। সব মিলিয়ে নয়েজ ক্লিন করার মানে হচ্ছে আউটলাইন রিমুভ করা, স্মুথিং ক্যালিব্রেশন করা এবং ফিজিক্যাল রুল চেক করা, এবং তারপরেই তারা এআই মডেলের ডেটা, যেটা এআই মডেলকে দেওয়া হয়, যা শেষে একটা মিনিংফুল ডিসিশনে সাহায্য করে। নাও bear in mind, in the next session আমরা আরেকটু ডিপ ডাইভে যাব। আমরা দেখব কি কি ধরনের টেকনোলজি স্ট্যাক ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের টেকনোলজি স্ট্যাক কি কি অবদান রাখে গার্বেজ ইন গার্বেজ আউটের জন্য। বাট রিয়েলি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। আমার নাম তানভীর আমি এমএফএ 6 ব্যাচ থেকে। তো স্যার আমার কোশ্চেন হচ্ছে যে স্যার আমাদের সমুদ্রে যে ন্যাচারাল যে এনার্জি গুলো বিভিন্নভাবে ক্রিয়েট হয়, যেমন সাইক্লোন হয় বা অন্যান্য যে এনার্জি গুলো ক্রিয়েট হয়, তো আমরা এইগুলোকে এমনি সাধারণ কাজে না ব্যবহার করে উইপেনাইজ করতে পারি না? যে আমরা যেমন এখন বর্তমানে মিলিটারিতে বা নেভিতে আমরা এখন আমাদের অ্যাজ ইউজুয়াল যে উইপেন গুলো ব্যবহার করা হয়, মিসাইল বা গান বা এগুলো, তো আমরা এগুলোকে মানে ওই এনার্জি গুলোকে এমন ভাবে কনভার্ট করতে পারি না যেগুলো আমরা এইভাবে কনভার্ট করে দেন আমরা এটাকে উইপেনাইজ করবো? তো আমাদের এখন ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিতে তো মেবি এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়, কিন্তু আমাদের দেশে তো উইপেন নিয়ে কোনো এই রিসার্চই হয় না। তো স্যার আমরা এই ফিল্ডে কিভাবে যাইতে পারি বা এই ফিল্ডে আমরা কিভাবে নিজেদেরকে অ্যামেজিং কোশ্চেন, আই ওয়াজ নট এক্সপেক্টিং সাচ কোশ্চেন। যেটা আমি বুঝতে পেরেছি, আমি একটু কম শুনেছি, বাট হাউএভার আই উড লাইক টু ইন্টারপ্রেট দ্য কোশ্চেন ইজ সো দ্যাট our ocean is a big resource, right? And it's creating continuously, it's generating energy from different perspective. How we can better utilize that energy and weaponize it. I think there is always a positive way of using that energy. আমরা গত সেশনে আমরা সমুদ্রের ঢেউ থেকে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করা যায় এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, right? So I'm not saying that we need to always think about how to, use constructively the energy that ocean is producing in a negative way, but we can also use it in a positive way. Assalamu alaikum, sir. I'm oceanography third year student. Sir, my question is, we generally use primary data and secondary data for our research and analysis. So primary data is basically the in situ data. So while we use secondary data, there's always a point to question that research or analysis because it's not validated with in situ data. So while secondary data is already questionable because of lack of primary data or the validation of in situ data, then how much this AI interpolation or AI interpretation is viable from your perspective? Yeah, so it's a very good question actually. আমি বলবো যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে প্রাইমারি ডেটা মানে হচ্ছে ইনসিটু ডেটা, এবং সবসময় সবচেয়ে ট্রাস্টেড কারণ সেটা রিয়েল লোকেশন থেকে সরাসরি নেওয়া হয়। আর সেকেন্ডারি ডেটা যেমন স্যাটেলাইট, গ্লোবাল মডেলস বা অন্য কোনো কালেক্টেড ডেটা সেট গুলো থেকে, যেগুলো লিমিটেশন থাকে তাই ভ্যালিডেশন দরকার হয়। কিন্তু রিসার্চাররা সেকেন্ডারি ডেটাকে পুরোপুরি রিজেক্ট করে না, বরং দুটো একসাথে কাজ করতে পারে। প্রথমত তারা সেকেন্ডারি ডেটাকে নোন ফিজিক্যাল রুলস আর হিস্টোরিক্যাল প্যাটার্নের সাথে মিলিয়ে দেখে সেটা বাস্তবসম্মত কিনা, রাইট? What happens, how AI kicks in, AI actually is trained based on
zettabyte, millions of data from different research papers, different aspects of studies done not only in present time, but also with the historical data, right? So what happens যখন AI এগুলোর এই ডেটাটা মডেলিং করে, ওকে, ইট হ্যাজ অ্যাক্সেস টু ওশনস অফ ডেটা। এই কারণে ভ্যালিডেশন লজিকটা এআই এর ক্ষেত্রে অনেক ক্লিয়ার থাকে। এআই অলরেডি হ্যাজ অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ সিমিলার রিসার্চেস which are done by PhD level students. So they are taught with zettabyte of data, millions of data, and they can process data faster than anything. আমরা কম্পিউটিং পাওয়ারের যে এভালুয়েশন গুলো দেখতে পাচ্ছি এখন, ডেটা প্রসেসিং ওয়াজ এ বিগ ইস্যু। আমরা প্রথম সেশনে আমরা এটা নিয়ে কথা বলেছি, যে কারণে এআই ঠিক মতো কাজ করতে পারতো না। এখন এগুলোর অ্যাকুরেসি বেড়েছে, দে হ্যাভ মোর অ্যাক্সেস টু ডেটা, দে হ্যাভ মোর লজিক কম্পারেশন, দে হ্যাভ ভ্যালিডেশন লজিক গুলো অনেক অ্যাকুরেট। So এই ক্ষেত্রে I will say the reliability of processing data by artificial intelligence, whether it's maritime, whether it's health sector, whether it's I don't know, consumer products, it's much more smarter than ever before. The fact is that do we have access to that kind of AI tools that are required to have that kind of accurate data? ওইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কোশ্চেন। ফার্স্ট অফ অল যদি আমরা ফিডব্যাকে আসি যে কেমন মানে কতটুকু হেল্পফুল হচ্ছে, আই উড সে ইটস ভেরি মাচ হেল্পফুল বিকজ উই আর গেটিং লটস অফ প্রসেসেস, যে প্রসেসগুলো আমরা নর্মালি একাডেমিক্যালি দেখি না, রাইট? সো হাউ দ্য ফ্লো ওয়ার্কস উইথ ডেটা অ্যান্ড উইথ ওশন অ্যান্ড আদার স্টাফস। সো এই সিস্টেম বা এই প্রসেসটা আমরা অনেক টাইপস এর, অনেক মেথোডোলজি দেখতে পাচ্ছি, প্রসেস দেখতে পাচ্ছি। সো দিজ আর হেল্পফুল।